পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতড়িৎ অধ্যায় এর কারেন্ট বিভাজন সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার আগেই আমাদের জানতে হবে যে কারেন্ট বিভাজনটা কি। আমরা খুব ভালোভাবে লিখেছি যে কারেন্ট বিভাজন। কারেন্ট বিভাজনটা কি সেটা জানতে গেলে কারেন্ট কোথায় বিভাজিত হয় বা কারেন্ট বিভাজনটা কাকে বলে এইটা আমাদের জানতে হবে। ধরি আমরা কোনো একটি সোর্স, এখানে আমরা একটা সোর্স দেখিয়েছি, সোর্সটা হচ্ছে ভি সোর্স, এবং এই সোর্স থেকে আই পরিমাণ কারেন্ট এই বর্তনীতে ঢুকতেছে, এবং কারেন্ট বিভাজন বলা হয় সেটাকে যেখানে কারেন্ট বিভাজিত হয়ে যায়। তো এখানে যাত্রাপথে কারেন্ট দুইটা রোধ R1 এবং R2 তে বিভাজিত হয়ে যায়, এবং কি অনুপাতে বিভাজিত হয়ে যায় এটা আমরা সমীকরণের মাধ্যমে জানবো। তো প্রথম কথা, কারেন্ট কোথায় বিভাজিত হয়? কারেন্ট অবশ্যই প্যারালাল সার্কিটে বিভাজিত হয়, অর্থাৎ সমান্তরাল সমবায়ে কারেন্ট বিভাজিত হয়। অর্থাৎ একটা কারেন্ট বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাওয়ার এই প্রসেসকেই বলা হয় কারেন্ট বিভাজন, বা আমরা বলতে পারি কারেন্ট ডিভাইডার। তো সেই কারেন্ট ডিভাইডার রুল জানতে গেলে কিভাবে কারেন্টটা বিভাজিত হয়ে যায় সেটা আমরা জানবো। তবে তার আগে আমাদের একটা টপিক জেনে আসতে হবে যে সমান্তরাল সমবায়ে থাকা বা প্যারালাল কম্বিনেশনে থাকা রোধগুলার দুই প্রান্তের বিভব পার্থক্যগুলো একই থাকে। অর্থাৎ এখানে আমরা দুইটা রোধ নিয়ে শিখতেছি, R1 এবং R2 রোধ, এবং দুইটা রোধেরই দুই প্রান্তের বিভব অর্থাৎ এ বি এর বিভব কিন্তু সেম, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি ভি প্রাইম। তাহলে এ বি এর বিভবকে আমরা দুই প্রান্তের কি বলতে চাচ্ছি? ভি প্রাইম বলতে চাচ্ছি। তাহলে আমাদের এই প্রান্ত এবং এই প্রান্তের বিভবটা কত আসতেছে? ভি প্রাইম। তো আমাদের কারেন্ট বের করতে গেলে আমাদের ওহমের সূত্রে যাইতে হবে। কার সূত্র? বিজ্ঞানী ওহমস ল বা ওহমের সূত্র। তো ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ওহমস ল থেকে আমরা কি জানি? যে ভি সমান আই আর। তাহলে আমি যদি এই দুই প্রান্তের বিভব বের করতে চাই, বিভব ব্যতীত আমি তো এই আর রোধের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে সেটাকে আমরা কি বলবো? আয়ন। এবং R2 রোধের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে সেটা কি? I2। তো এই যদি আয়ন এবং I2 বের করতে হয় তাহলে দুই প্রান্তের বিভব লাগবে কিনা? এবং আমরা বলেছি সমান্তরাল সমবায়ে বিভবটা একই থাকে, তাহলে এটা কত? ভি প্রাইম। আমি যখন ভি প্রাইম বের করব তখন কি রোধ হিসেবে এই সিঙ্গেল কোন রোধ ব্যবহার হবে নাকি এ বি এর তুল্য রোধ ব্যবহার হবে? এ বি এর তুল্য রোধ। যেহেতু এ এবং বি এর R1 এবং R2 রোধ সমান্তরাল সমবায়ে আছে, তাহলে এটা কি আসতেছে? আই আর পি। ওকে, তাহলে আমাদের আর পি এর মান আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি জানি? 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। যেহেতু R1 এবং R2 সমান্তরাল সমবায়ে আছে, এখান থেকে আমরা RP বের করে দিতে পারি কিনা? তো এখান থেকে RP এর মান কত আসতেছে আমাদের? R1 R2, তাহলে এখান থেকে থাকতেছে R2 প্লাস R1, যেটাকে আমরা R1 প্লাস R2 লিখতে পারি। ওকে, তাহলে এইটাকে যখন আমি ইনভার্স করব, RP সমান আমাদের R1 R2 বাই R1 প্লাস R2। এটাকে আমরা লিখতে পারবো কিনা? অবশ্যই আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বর্তনীর তুল্য রোধ বা এ বি এর দুই প্রান্তের রোধ। তাহলে আমি তুল্য রোধ বের করতে পারছি। এখন আমার দুই প্রান্তের বিভব বের করতে গেলে বর্তনীর মূল প্রবাহ, তো আমরা এই বর্তনীর ক্ষেত্রে মূল প্রবাহ কত বলেছি? আই অ্যাম্পিয়ার, যেটা আমরা লিখে দিয়েছি আই অ্যাম্পিয়ার, এই ভি সোর্স থেকে যেটা নির্গত হচ্ছে। ওকে, তাহলে আমার ভি প্রাইম যখন আমি বের করব তখন আমরা আবার পরবর্তী ধাপে যেতে পারি। তাহলে আমাদের কি আসতেছে? ভি প্রাইম সমান আই আর পি। তাহলে আর পি এর মান হচ্ছে আমাদের R1 R2 বাই R1 প্লাস R2 ইন্টু আই। কেননা আমাদের সূত্র কি ছিল? আমরা সূত্র থেকে দেখতে পারতেছি এখানে আমাদের লেখা ছিল ভি প্রাইম সমান আই আর পি। তো লেখা যায়। আমরা কিন্তু আউটপুটে যে একটা সূত্র শিখবো, যে সূত্রটা আমাদের এই এত বড় একটা বোর্ড আমরা টোটাল ক্যালকুলেশন করতেছি, তো যখন পরীক্ষার সময় করতে যাব বা খাতায় করতে যাব এই টোটাল প্রসেসগুলো যেন তোমার কোনোটাই করা না লাগে, শর্টকাট ফর্মুলায় কিভাবে এই কারেন্ট বিভাজনের সূত্রগুলো আমরা ফেলতে পারি, সেই কারেন্ট বিভাজনে আমরা বেজের থেকে শুরু করেছি। আচ্ছা, তো আমাদের ভি প্রাইম আমরা বের করতে পারছি। এখন আমাকে যদি এই R1 রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হয়, তাহলে R1 রোধের ভিতর দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ কত? আয়ন। তো যদি আমাকে এই আয়নের মান বের করতে হয় তাহলে আমরা ওহমের সূত্র থেকে কি লিখতে পারি?
ওকে, তো ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি কিনা যে আয়ন সমান ভি প্রাইম বাই আর ওয়ান, যেহেতু আমাদের ভি সমানুপাতিক আর, যেটা ওহমের সূত্র, তো ওইখান থেকে আমরা আয়নের জন্য ভি প্রাইম, যেহেতু আর ওয়ান এবং আর টু দুইটারই বিভব কি সেম, বিভব সমান্তরালে বিভাজিত হয় না, তো ভি প্রাইম বাই আর ওয়ান, অর্থাৎ আমাদের ভি প্রাইমের মান কত আসতেছে এখানে, আমরা ভি প্রাইমের মান কিন্তু এখানে পেয়েছি, এই যে এইটা হচ্ছে আমাদের কিসের মান, ভি প্রাইমের মান। তো আমরা এই ভি প্রাইমের মান পেয়েছি এখানে, সেই মানটা বাই আর ওয়ান বসালে কত আসতেছে, আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কত ছিল আমাদের, আই ছিল, এটা ভি প্রাইমের মান। তো সেখান থেকে আমাদের তার সাথে আরো কত ছিল, সেটা থেকে আমরা লিখতে পারি, যদি বর্তনীটাকে আমরা এখানে একটু ডিভাইড করে দিই বোঝার সুবিধার্থে, তো আমাদের এর সাথে কত আসতেছে, অবশ্যই আমাদের আর ওয়ান, তো আর ওয়ান মানে কত, ওয়ান বাই আর ওয়ান। তো আমরা কি এই আর ওয়ান এবং এই আর ওয়ান ভ্যানিশ করতে পারি, যদি ভ্যানিশ করি তাহলে টোটাল আমরা লিখতে পারি আয়ন সমান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। তো এইটাকে আমরা একটা সূত্র হিসাবে রাখতে পারি, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সেই আয়নের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ আয়ন। ঠিক একইভাবে যদি আমি আর টু এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে চাই, তাহলে সেটা কত আসতেছে, আই টু সমান আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। এটা লেখা যাবে কিনা, অবশ্যই লেখা যাবে। তো এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, স্কিপ কর, ওখান থেকে পজ কর। আচ্ছা, তো আমরা এখান থেকে কি দেখলাম, যে আমাদের যখন আয়নের ভিতর যে তড়িৎ প্রবাহ আয়ন আমাদেরকে বের করতে হবে, তো সেই আয়নের মান কি আসতেছে, আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই, যেখানে আই হচ্ছে বর্তনীর মূল প্রবাহ, আই কি জিনিস, বর্তনীর মূল প্রবাহ, এবং আই টুর ক্ষেত্রে আমরা পাইছি আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। তো এইখান থেকে মনে রাখার জন্য একটা সহজ কৌশল দেখো, দুইটা রোধের ক্ষেত্রে যখন আমরা যার তড়িৎ প্রবাহ বের করতেছি, অর্থাৎ আমরা যদি এইখান থেকে এই আয়নের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহটা আছে আয়ন, এই আয়ন যখন আমরা বের করতেছি, দেখো তার অপোজিট রোধ মানে কত, আর টু কে আমরা ইউজ করতেছি, এবং নিচে কত, আর ওয়ান প্লাস আর টু ইন্টু বর্তনীর মূল প্রবাহ। ঠিক একইভাবে যখন আমরা এই আর টু তড়িৎ প্রবাহটা বের করতেছি, অর্থাৎ আই টু বের করতেছি, তখন রোধ হিসেবে কোনটা বসতেছে, তার অপোজিট রোধ অর্থাৎ আর ওয়ান। এটা শর্টকাট ফর্মুলায় তোমরা যাতে মনে রাখতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কারেন্ট কোথায় বিভাজিত হয়, কারেন্ট অবশ্যই সমান্তরালে বিভাজিত হয়। আচ্ছা, কারেন্ট যখন সমান্তরালে বিভাজিত হচ্ছে, তো আমরা যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করব, দুইটা রোধের ক্ষেত্রে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করব বা কারেন্টটা বের করব, তার অপোজিট রোধ বাই ওই সার্কিটের বা আমাদের ওই বর্তনীর ওই দুইটা রোধের যোগফল ইনটু বর্তনীর মূল প্রবাহ বসবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার এটা তো আপনি দুইটা রোধের ক্ষেত্রে দিলেন, কিন্তু পরীক্ষার সময় যদি আপনার জটিল বর্তনী আছে, অর্থাৎ তিনটা চারটা বা অনেকগুলা রোধ থাকতে পারে, তখন আমি কিভাবে সলভ করব? দেখি তার জন্য আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলেছি যদি দুইয়ের অধিক রোধ থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা এই কারেন্ট বিভাজনের সূত্র ফেলবো, আমরা একটু খেয়াল করি। তো আমি একটি সার্কিট অঙ্কন করতেছি যেখানে দুইয়ের অধিক রোধ আছে, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত আমরা চারটা রোধ আছে। তো তুমি বলতে পারো যে স্যার আপনি তো দুইটা রোধের জন্য শেখালেন, চারটা রোধের জন্য কি হবে? তো এই রোধটার নাম যদি R1 হয়, এইটা যদি কত হয় R2, এটা যদি R3 এবং এইটা যদি R4 হয়, তাহলে এদের ভিতর দিয়ে যখন কারেন্ট বের করব, ধরো তোমার এইটার ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা কত, I1, এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা I2, এইটার ভিতর দিয়ে কারেন্ট I3 এবং এইটার ভিতর দিয়ে কারেন্ট I4। কেননা এখান থেকে যে মূল কারেন্ট I ছিল, এই I সমান্তরালে চারটা প্রবাহতে বিভাজিত হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন তোমার বর্তনীর তো সব কয়টা কারেন্ট চাইলে তখন আমার আলাদা আলাদা করে করতে হবে। আর যদি ধরো তোমার এইখানে I3 চেয়েছে,
কোনো না কোনো ভাবে তোমাকে কোশ্চেনে কি বলা হয়েছে, I3 প্রবাহটা নির্ণয় করো, অর্থাৎ R3 রোধের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ যাচ্ছে সেটা নির্ণয় করো। তখন তুমি কি করতে পারো, তখন এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো এই ধরনের জটিল বর্তনী বা দুইটার অধিক রোধ আসলে, আমরা তো দুইটার জন্য শিখলাম, তাহলে দুইটার অধিক রোধ আসলে আমরা এটাকে কি করতে পারি, সহজে আমরা কি এটার জন্য কিছু করতে পারি, অবশ্যই করতে পারি। আমরা এই R1 এবং R2 কে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে ওইটা কি হয়ে যায়, RP হয়ে যায় না? তো তখন ওইটা RP চলে আসতেছে এবং R3, তখন আমরা বর্তনীকে এইভাবে সাজাইতে পারবো কিনা দেখো তো। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে বলতেছি RP, কেননা R1 এবং R2 এর পরিবর্তে আমরা এখন কত বসিয়েছি, এখানে RP বসিয়েছি, এটা R1 এবং R2 এর পরিবর্তে, অর্থাৎ এই দুইটাকে মিক্স করে, এবং এখানে R3 আছে এবং কত R4 আছে। তো তোমার লাগবে R3 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ। তো যদি এই ক্ষেত্রে তুমি দুইটাকে তিনটায় রূপান্তর করছো, তো এই তিনটা রোধ থাকলে তখন সেই ক্ষেত্রে কোনো একটা রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করবা। তাহলে তুমি যদি 3 নম্বর রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে চাও, অর্থাৎ I3 বের করতে চাও, তখন তোমার সূত্রটা হবে I3 সমান 1/R3, অর্থাৎ সহজ কথা, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতেছো তার ইনভার্স রোধ, অর্থাৎ 1/, সেই রোধ, আর নিচে থাকবে আমাদের বাকি সবগুলা, অর্থাৎ 1/RP প্লাস 1/R3 প্লাস 1/R4 ইন্টু বর্তনীর মূল প্রবাহ বলা যাবে। তো এইটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। বা তুমি সবসময় চেষ্টা করবা যে অনেকগুলা রোধ যদি থাকে সেই রোধের সার্কিটটাকে আমি কিভাবে রূপান্তর করে এটাকে একটু সহজতর সার্কিটে নিয়ে যাইতে পারি। আর ধরো কোনোটার ক্ষেত্রে তিনটা আছে, তো তিনটাকে তুমি চাইলে দুইটা করতে পারবা না, তিনটাকেও তুমি চাইলে দুইটা করতে পারো। তো কিভাবে আমরা এটাকে দুইটা করতে পারি দেখো তো। আরেকটু আমরা যাই, তো আমরা যখন এই তিনটাকে দুইটা করতে চাচ্ছি, তো নরমালি তোমার এরকম কিছু থাকতে পারে, R1, R2, R3। তো যখন আমাদের তিনটা রোধ থাকতেছে R1, R2 এবং কত R3, তো এই তিনটার ক্ষেত্রে তুমি যদি এই সার্কিটকে একটু রিফর্ম করো, তো এটাকে এইভাবে লেখা যায় না। তোমার দেখা যাচ্ছে R3 এর ভিতরে তড়িৎ প্রবাহ এসে, তাহলে তুমি R1 এবং R2 তো সমান্তরালে আছে, তাহলে R1 এবং R2 এর পরিবর্তে এটাকে কি আমি RP লিখতে পারি, এটাকে সমান্তরালে করলে, এবং এইখানে কত থাকতেছে আমাদের R3। তো এইবার দেখো তো তোমাদের সেই শেখার সূত্রের ভিতরে এটাকে অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, কেননা আমি তো R1 এবং R2 এর পরিবর্তে RP লিখেছি, কেননা আমরা জানি না 1/RP সমান 1/R1 প্লাস 1/R2, এটা তো আমরা জানি। তো এখান থেকে RP বের করে, অর্থাৎ এখান থেকে আমরা মান বের করতে পারি। ওকে, তো পরবর্তীতে যখন আমি এই R3 এর ভিতরে তড়িৎ প্রবাহ বের করবো, তাহলে আমাদের সেই কারেন্ট বিভাজনের সূত্র অনুযায়ী R3 এর ভিতরে তড়িৎ প্রবাহ I3, তো আমাদের সূত্র ছিল যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করবো তার কি অপোজিট রোধ। তাহলে আমাদের R3 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতেছে, অপোজিট রোধ কত RP বাই ওই দুইটা রোধের যোগফল, অর্থাৎ RP প্লাস R3 ইন্টু বর্তনীর মূল প্রবাহ। এইটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সূত্র হবে এই যে। তো আমরা যে কোনো জটিল বর্তনী খুব সহজেই কারেন্ট বিভাজনের সূত্র দিয়ে যে কোনো রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বা কারেন্ট বের করতে পারি। এইটাই ছিল আমাদের আজকের এই কারেন্ট বিভাজন বা কারেন্ট ডিভাইডার রুলের মূল কথা। তো এখন আমরা স্পেসিফিক কিছু উদাহরণ দিয়ে বর্তনীর একটা কারেন্ট বিভাজন বের করা শিখব, বা যে কোনো একটা রোধের তড়িৎ প্রবাহ বের করবো। এটা ছিল আমাদের ডিরেক্ট যে কোনো রোধের মান ব্যতীত। এবার আমরা যে কোনো একটি মান দিব এবং সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বের করতে বলবো। ওকে, তাহলে আমরা এখন দেখি সেটা। ওকে, তো আমরা এখন যেটা করব স্পেসিফিক মান দিব, দেখি কিভাবে এটাকে বের করা যায়। ধরো তোমাকে একটা রোধ দেওয়া হলো, এইটাকে আমরা বললাম 5 ওহম এবং এইটাকে বললাম 7 ওহম। ওকে,
এবং এইখান থেকে আমাদের একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি 24 ভোল্ট। এখন আমরা কিন্তু এই কারেন্টটা যে বিভাজিত হচ্ছে, এই আই পরিমাণ কারেন্ট এই বর্তনী থেকে টোটাল আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, তো এই আই পরিমাণ তড়িৎ প্রবাহ যে বিভাজিত হচ্ছে এটা কি সমান অনুপাতে বিভাজিত হবে? অবশ্যই না। তো যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কারেন্ট কি হবে বলতে পারি আমরা। কারণ আমাদের ওহমের সূত্র থেকে আমরা কি জানছি, ভি সমান আই আর, অর্থাৎ আই এবং আর এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কম পরিমাণ কারেন্ট যাবে এবং যার রেজিস্ট্যান্স কম তার মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ এই বর্তনীর ক্ষেত্রে 5 ওহম রোধের ভিতর দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং 7 ওহম রোধের ভিতর দিয়ে কম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তো আমাদের এই বর্তনীর ক্ষেত্রে স্কিপ কর। তো আমাদের এখন যদি আমরা এই রোধটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বা এই রোধটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে যাই, তো আমাদের এই রোধকে আমরা নাম দিয়েছি 5 ওহম রোধ। তো আমি এখন ওই 5 ওহম রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করবো, তাহলে আমাদের সূত্র কি? আমরা ওইটাকে R5 বলতে পারি। তো আমাদের সূত্র ছিল যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করব তার অপোজিট রোধ, তাহলে এখানে অপোজিট রোধ কত? 7। আচ্ছা, এবং তার সেই দুইটা রোধের যোগফল অর্থাৎ 5 + 7 ইনটু বর্তনীর মূল প্রবাহ 8.23। তো এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো এবং পরবর্তীতে আমি যখন R7 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করব, তাহলে R7 সমান R7 অর্থাৎ I of R7, আর এটাকে বলতে পারি I of R5, দুইটা। তো সেই ক্ষেত্রে আমাদের এইটার ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ বের করব তাহলে অপোজিট রোধ কত? 5 ভাগ আমাদের 5 + 7 ইনটু বর্তনীর মূল প্রবাহ 8.23, এটাকে আমরা বলতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দুইটা ভ্যালু পাবো। তো সেই ভ্যালুটা আসতেছে, আমরা চেক করে দেখতে পারি ভ্যালুটা কত আসতেছে। একটু স্কিপ কর, পজ কর আবার। ওকে, তো ক্যালকুলেশনের পরে আমরা দেখতেছি যে R5 এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে সেটা কত? 4.80 অ্যাম্পিয়ার, এবং R7 এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে সেটা হচ্ছে কত? 3.42 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 3.42 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কারেন্ট যে বিভাজিত হয়, কারেন্ট কিন্তু সমপরিমাণে বিভাজিত হয় না। কারেন্ট বিভাজিত হয় কিসের উপরে? রেজিস্ট্যান্সের উপরে। যার রেজিস্ট্যান্সের পরিমাণ কি থাকবে? বেশি থাকবে, তার ভিতর দিয়ে কম পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। যেমন এখানে রেজিস্ট্যান্স ছিল 7, এখানে রেজিস্ট্যান্স 5। দেখো 7 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ গেছে 3.42 অ্যাম্পিয়ার এবং 5 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ গেছে 4.80 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি বা সিদ্ধান্ত নিতে পারি যে তড়িৎ প্রবাহ সব